প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই সুস্থভাবে আছো। সকলেই সুস্থ থাকো। আমি মহান সৃষ্টিকর্তার নিকট তাই কামনা করি। আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের উপর পাঠদান করব। আজকের অধ্যায়টা হবে আমাদের গুণোত্তর ধারা, যেটা তোমাদের বইয়ের 13.2 আছে। এই গুণোত্তর ধারা পড়তে গেলে আমাদেরকে জানতে হবে গুণোত্তর ধারাটা কি। যদিও আমরা পূর্ববর্তী ক্লাসে পড়েছি, গুণোত্তর ধারাটা হলো কোনো ধারার যেই কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত, যেই কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান হলে অথবা ভাগফল সর্বদা সমান হলে তখন সেই ধারাটাকে বলা হবে গুণোত্তর ধারা। যেমন 2 + 4 + 8 + 16 +... তাহলে এটা একটা গুণোত্তর ধারা। কিভাবে স্যার? যেমন 4কে যদি আমরা তার 2 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে, 8কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে, 16কে 8 দ্বারা ভাগ করলে 2 হবে। প্রত্যেকটা ভাগফল কি সমান, অর্থাৎ 4/2 = 2, 8/4 = 2, 16/8 = 2। তাহলে যেহেতু প্রত্যেকটা অনুপাত, ভাগফল মানে কি অনুপাত, সর্বদা সমান, তাহলে এই ধারাটাকে বলতে পারবো কি ধারা? গুণোত্তর ধারা। এই ধারাটাকে কি ধারা বলতে পারবো? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা মূলত 2 প্রকার, একটা হলো সসীম আর একটা হলো অসীম। একটা হলো সসীম আর একটা হলো অসীম। সসীমটাকে, সসীম হলো যে ধারার পদসংখ্যা নির্দিষ্ট থাকে, পদসংখ্যা নির্দিষ্ট থাকে, তখন সেই ধারাটাকে বলা হবে সসীম ধারা। আর যে ধারার পদসংখ্যা নির্দিষ্ট থাকে না, অর্থাৎ এটা ইনফিনিটি পর্যন্ত হতে পারে, তখন সেই ধারাটাকে বলা হবে অসীম ধারা। যেমন এই ধারাটা একটা অসীম ধারা। যদি এইখানে আরেকটা সংখ্যা দেওয়া হতো, মনে করো 243 বা 244, এরকম একটা সংখ্যা মনে করো, তখন এই ধারাটা হয়ে যেত সসীম ধারা। আর যদি আমাদের এই অংশটুকু না থাকে তাহলে সেটা হয়ে যাবে এটা অসীম ধারা। এখন আমরা একটা ধারা দেখে বলতে পারবো কোনটা সসীম ধারা কোনটা অসীম ধারা। এখন গুণোত্তর ধারার nতম পদ, অর্থাৎ কত নাম্বার পদ, সেই পদটা জানার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, গুণোত্তর ধারার nতম পদের সূত্র হলো a⁴n-1। এখানে এটা হলো প্রথম পদ, অর্থাৎ ধারার প্রথম পদটাকে প্রকাশ করা হবে a দ্বারা। আর সাধারণ অনুপাত এটা হলো r এর মান, r = যেই কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, যেই কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, তাহলে সেটা হলো r এর মান। সেটাকে বলা হয় সাধারণ অনুপাত। কি বলা হয়? সাধারণ। এখানে nতম পদের স্থলে যদি মনে করো বলা হয় 10তম পদ, তাহলে a⁻10-1 = a⁻9। ঠিক আছে শিক্ষার্থীরা? এখানে যদি আমাদেরকে 5তম পদ বলি তাহলে a⁻5-1 = a⁻4। আবার যদি বলা হয় গুণোত্তর ধারার সমষ্টি, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি, গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র হলো a × 1-r/n/1 - r। যখন r এর মান 1 থেকে ছোট হয়, যখন r এর মান 1 থেকে ছোট হয়, তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করা হয় কি নির্ণয়ের ক্ষেত্রে? সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে। যদি r এর মান 1 এর চেয়ে বড় হয় তাহলে আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হয়, সেটা হলো Sn = a × r-1 এইটাকে বলা হবে Sn = a × r-1 এইভাবে এই সূত্রগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের এই অধ্যায়ের যে বিষয়বস্তুগুলি আছে, যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। এখন আমরা কিছু এখানে আমরা একটা অঙ্ক লিখেছি, বইয়ের 7 নম্বর অঙ্ক, 128 + 64 + 32 প্লাস ... ধারাটির কোন পদ হাফ, অর্থাৎ 2/1, সেটা আমাদের পদ সংখ্যা মানে কত নাম্বার পদটা হাফ সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে প্রথম পদ a = 128, সাধারণ অনুপাত r =
আমরা বলছি কি যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, অর্থাৎ 64 ভাগ 128, 64 দুগুণে 128, নিচে রইল 2, উপরে 1 ইকুয়াল টু 1/2, অর্থাৎ আর এর মান হলো 1/2। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে আপনি হঠাৎ করে সাধারণ অনুপাত লিখে দিলেন কেন? আমরা তো আগের চ্যাপ্টারে অঙ্ক করেছি সাধারণ অন্তর, এখানে হঠাৎ করে নিয়ে আসলেন কেন? এই জন্যই বলছিলাম যে আমরা গত ক্লাসে বলছিলাম ধারাটাকে চিনতে হবে, ধারাটা কোন ধরনের ধারা, এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। যেমন এইটার অর্ধেক এটা, এটার অর্ধেক এটা। আবার যদি যেহেতু এই দুইটা জিনিস সমান আকারে বাড়তেছে বা কমতেছে, এই জন্য এই ধারাটাকে বলবো আমরা কি গুণোত্তর ধারা, ঠিক আছে। সেই জন্য যেহেতু গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের সাধারণ অনুপাত লিখতে হয়, সেই জন্য আমরা এখানে সাধারণ অনুপাত লিখেছি। তাহলে এখানে কোন পদ হাফ, ধরি n-তম পদ, অর্থাৎ গুণোত্তর ধারার n-তম পদ, ধরি গুণোত্তর ধারার n-তম পদ সমান হাফ। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান ar⁻n-1। এখানে বলছি আমরা n-তম পদ হাফ, তাহলে বা হাফ ইজিক্যাল টু এর মান কত 128, আর এর মান হলো n-1, n-1। এখন এটাকে আমরা লিখতে পারি হাফ ইকুয়াল টু 128 ডিভাইডেড বাই 2n-1, এটা লিখতে পারি। অর্থাৎ এইটাকে যদি আমরা পাওয়ার করি, 1-এর পাওয়ার আমি যতই দিই না কেন সেটা 1 হয়ে যায়, আর 2-এর পাওয়ার হয় 2n-1। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে হবে 2n-1 ইকুয়াল টু 2 ইন্টু 128, ঠিক আছে। এখন দেখো 2n-1 ইকুয়াল টু, আমি এইখানে 2-এর পাওয়ারটা বানাবো, যেমন 128কে যদি আমরা ভাঙি, 128কে যদি ভাঙি 2 দ্বারা দিলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে 32, 2 দিয়ে দিলে 16, 2 দিয়ে দিলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে করলে 2, তাহলে কত হয় 1 2 3 4 5 6 7টা। তাহলে আমরা লিখতে পারি 2^8, এটাকে করলে হয় 7টা 2, আরও এখানে একটা 2 আছে, তাহলে 2 কত দিতে হবে 8 দিতে হবে। এখন বেজ দুইটা সমান, যেহেতু বেজ দুইটা সমান তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, তাহলে n-1 ইকুয়াল টু 8, সুতরাং n ইকুয়াল টু 8 + 1, অর্থাৎ এই -1টা ওই পাশে গিয়ে হয়ে গেল কি +1, তাহলে এটাকে আমরা বা চিহ্ন দেবে, সুতরাং n ইকুয়াল টু 9। তাহলে ধারাটির কোন পদ বলছি হাফ, সুতরাং ধারাটির নবম পদ হাফ, এ হলো আমাদের অ্যান্সার। কি শিক্ষার্থীরা অঙ্কটা কি বুঝতে পেরেছ? আশা রাখি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা আমি তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্কটা লিখেছি। এই অঙ্কটা প্রায় সময়ই আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে আসে, হয়তো হুবহু আসে না, কিন্তু এই নিয়মটা ফলো করে বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এই অঙ্কটা এসেছে। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ এত, দশম পদ এত হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। দেখি, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর এবং পদ সংখ্যা n, সুতরাং n-তম পদ, সুতরাং গুণোত্তর ধারার n-তম পদ সমান
এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। একটু আগে আমরা এই সূত্রটা লিখেছিলাম। এখানে বলছি গুণোত্তর ধারার পঞ্চম পদ, সুতরাং গুণোত্তর ধারার পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 4। প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2√3 ডিভাইডেড বাই 9। এটাকে দিলাম আমি সমীকরণ নাম্বার 1। আবার গুণোত্তর ধারার দশম পদ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 10 মাইনাস 1 ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 9। প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 8√2 ডিভাইডেড বাই 81, 8√2 ডিভাইডেড বাই 81। এটাকে দিলাম সমীকরণ নাম্বার 2। এটাকে দিলাম সমীকরণ নাম্বার 2। এখন এই 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। ভাগ করলে কি দাঁড়াবে? এ আর টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8√2 ডিভাইডেড বাই 81 হোল ডিভাইডেড বাই 2√3 বাই 9, 2√3 ডিভাইডেড বাই 9। তাহলে আমাদের এ কাটা যায়। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে বা আর টু দি পাওয়ার 9 মাইনাস 4 ইকুয়াল টু 8√2 ডিভাইড বাই 81 ইন্টু 9 বাই 2√3। কীভাবে পেলাম? আমরা জানি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আর এখানে আমাদের ভাগ চিহ্ন দেওয়া আছে। এই যে এই লাইনটা হলো আমাদের ভাগ চিহ্নের। এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হরের যে অংশটা আছে এই অংশটা কি লব হরে যাবে, হর লবে আসবে। এখন আমরা একটু কাটাকাটি করি। 9 নং 81, 2 দিয়ে 8 কাটলে 4, তাহলে আসলো আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 4√2 ডিভাইডেড বাই 9√3। এটাকে লেখা যায় আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু √2 বাই √3 হোল টু দি পাওয়ার 5। সুতরাং আর ইকুয়াল টু √2 বাই √3। এখন এই 4কে ভাঙলে লেখা যায় যেমন 4 ইকুয়াল টু 2 ইন্টু 2, অর্থাৎ যদি আমাদের 4√2 হয় তাহলে 4কে ভাঙলে লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু √2। আবার এই 2কে ভাঙলে লেখা যায় √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2। অর্থাৎ এটাকে ভাঙলে 2টা √2, আবার এটাকে ভাঙলে 2টা √2, আর এখানে একটা √2 আছে। তাহলে মোট কয়টা √2? 1 2 3 4 5। তাহলে √2 টু দি পাওয়ার 5 লেখা যায়। ঠিক নিচের অংশটাও একইভাবে আসছে। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম। আর এর মান যদি পেয়ে যাই, আর এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা এর মান পেয়ে যাব। আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই আর এর মান যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে a ইন্টু √2 বাই √3 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2√3 ডিভাইডেড বাই 9। তাহলে বা a ইন্টু এটাকে যদি আমরা লিখি তাহলে 4টা √2 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2, এইখানে লেখা যাবে 3 ইন্টু 3 ইকুয়াল টু 2√3 ডিভাইডেড বাই 9। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? a ইকুয়াল টু বা a ইন্টু 4 বাই 9 ইকুয়াল টু 2√3 বাই 9। তাহলে a ইকুয়াল টু 2√3 বাই 9 ইন্টু এই পাশে গেলে ভাগ হবে, কিন্তু আবার ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে 9/4, 9 9 কাটা, 2 দিয়ে 4 কাটলে 2। সুতরাং a ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 2।
এখন বলছি কি ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। সুতরাং ধারাটির তৃতীয় পদ, ধারাটির তৃতীয় পদ সমান a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল টু a r স্কোয়ার। এর মান হলো √3/2 আর আর এর মান পেয়েছি আমরা কত, √2/√3, √2 ডিভাইড বাই √3 হোল স্কোয়ার। আর এটাকেও স্কোয়ার করলাম, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে √3/2 ইন্টু 2 ডিভাইডেড বাই √3 ইন্টু √3। এই 2 কাটা, তারপরে এই √3 কাটা, তাহলে এখানটা 1 হলো ইকুয়াল টু 1/√3। এটাই হলো আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা রাখি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এবং কোন লাইনের পরে কোন লাইন আসছে। প্রথমে আমরা এই অংশটুকু কেটেছি, তারপরে এই অংশটুকু করেছি, তারপর আবার এইখান থেকে এই অংশটুকু করেছি। এটা হলো আমাদের রাফ, এটুকু কি আমাদের রাফ বা হিসাব ধরে নিতে পারো, রাফ বা হিসাব। তাহলে এইভাবে আমাদের সমস্যা করি তোমরা করতে হবে। তারপরে শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের একটা 11 নম্বর অঙ্ক লিখেছি। এই অঙ্কটা নিয়মন অনেকবার বোর্ডে এসেছে, অর্থাৎ 3 + x + y + z + 243 +... গুণোত্তর ধারাভুক্ত হলে x, y ও z এর মান নির্ণয় করো। এইখানে কিন্তু ধারাটা বলে দিয়েছে এটা কোন ধরনের ধারা, ঠিক আছে। তাহলে আমরা যদি সমাধান করতে চাই তাহলে লিখতে পারি এখানে প্রথম পদ a = 3, দ্বিতীয় পদ সমান x, তৃতীয় পদ সমান y, চতুর্থ পদ সমান z এবং পঞ্চম পদ সমান 243। আমরা জানি গুণোত্তর ধারার nতম পদ, গুণোত্তর ধারার nতম পদ সমান a r টু দি পাওয়ার n-1। সুতরাং গুণোত্তর ধারার পঞ্চম পদ সমান a r টু দি পাওয়ার 5-1 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 4। প্রশ্ন মতে a r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 243। এখানে আমাদের এর মান দেওয়া আছে 3, তাহলে 3 ইন্টু r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 243। r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 243 ডিভাইডেড বাই 3, 3 × 8 = 24, 3 × 1 = 3। তাহলে r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81 বা r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। কারণ 3টা 4, 3 × 3 = 9, 3 নং 27, 3 × 27 = 81। তাহলে আমাদের এখানে ছিল 81 সংখ্যাটা। এখানে যেহেতু পাওয়ার দুইটা সমান, তাহলে আমরা কি বলতে পারি, বেজ সমান বেজ। সুতরাং r ইকুয়াল টু 3, আর এর মান আমরা পেয়ে গেলাম 3। এখানে আমাদের এর মান জানা আছে। সুতরাং ধারাটির দ্বিতীয় পদ সমান কি বলেছি, x ইজ ইকুয়াল টু সূত্র অনুসারে a r টু দি পাওয়ার 2-1, a r টু দি পাওয়ার 2-1 ইকুয়াল টু a r ইকুয়াল টু এর মান হলো আমাদের 3, আর এর মান পেয়েছি 3। তাহলে 3 × 3 কত, 9, অর্থাৎ x এর মান পেয়ে গেলাম 9। আবার ধারাটির তৃতীয় পদ সমান a r টু দি পাওয়ার 3-1 ইকুয়াল টু a r স্কোয়ার। এর মান 3, আর এর মান হলো 3 স্কোয়ার, 3 × 3 = 9, 3 নং 27। এখানে তৃতীয় পদটাকে আমরা y দ্বারা প্রকাশ করেছি।
ঠিক আছে শিক্ষার্থীরা, ধারাটির চতুর্থ পদ। সুতরাং ধারাটির চতুর্থ পদকে আমরা প্রকাশ করেছি জেড দ্বারা। জেড ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 4 - 1 ইকুয়াল টু এ আর কিউব। এ এর মান 3, আর এর মান 3 কিউব, 3 × 9, 3 × 27, 3 × 27 81। তাহলে এখানে এক্স এর মান 9, ওয়াই এর মান 27 এবং জেড এর মান 81। ঠিক আছে, সুতরাং এখানে বলছে আমাদেরকে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। সুতরাং এক্স ইজিক্যাল টু 9, ওয়াই ইকুয়াল টু 27 এবং জেড ইকুয়াল টু 81। এটি আমাদের অ্যান্সার। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখা যায় এক্স ওয়াই জেডের মান নির্ণয় করে দেখাও যে ধারাটি নির্ণয় করো অথবা ধারাটির সমষ্টি নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা ধারাটা লিখতে হবে। ধারাটা লিখে যদি কোন ধারার ক্ষেত্রে পড়ে, যেমন এখানে আর এর মান 3 চলে আসছে, এটা আমাদের এখানে যে সমষ্টি নির্ণয় করতে বলে তখন আমাদের সমষ্টি এস ইকুয়াল টু এস এন ইকুয়াল টু এ ইন্টু 1। আর এর মান কত 3, তাহলে আর টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই আর - 1। মনে রাখতে হবে এই বিষয়টা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা অবশ্যই মনে রাখতে হবে। আর এর মান যদি 1-এর চাইতে বড় হয় তাহলে আর থেকে 1 বিয়োগ করতে হবে, আর আর এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে 1 থেকে 8টাকে বিয়োগ করতে হবে। খেয়াল রাখবে কিন্তু। তাহলে তোমাদের এই দুইটা সমষ্টির সূত্র আছে এখানে। এই দুইটা সমষ্টির ক্ষেত্রে আমরা দেখি সূত্রে একটা লিখছি কিন্তু কাজের ক্ষেত্রে যে আরেকটা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নম্বর পাওয়া যাবে না। তোমরা এইভাবে এই চ্যাপ্টারে আরও কিছু সমস্যা আছে, যেমন আমি গত ক্লাসে বর্গ নির্ণয়ের সূত্র, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, আবার স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ওই সূত্রগুলো প্রয়োগ করেও কিন্তু কিছু কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো সমাধান করতে হবে এবং মনোযোগ সহকারে এই দুইটা চ্যাপ্টার অর্থাৎ 13.1 এবং 13.2 তোমাদের করতে হবে। তবে এই দুঃসময়ে তোমরা সবাই বাসায় থাকবে, বাবা মাকে সহযোগিতা করবে, বাবা মাদের কথা শুনবে, ঠিক আছে? এবং তোমাদের নির্বাচনী পরীক্ষার সামনে এই চিন্তা মাথায় রেখে খুব মনোযোগ সহকারে বাসায় পড়াশোনা করবে এবং বিভিন্ন বিষয়গুলো বারবার প্র্যাকটিস করবে। এই বলেই আমার ক্লাস আজকে এখানে শেষ করছি।